বাংলা হাস্যরসের ধারাটি আজ সরস্বতী নদীর মতো শুষ্ক হয়ে যাওয়ার মুখে। অথচ একসময় বাংলা গদ্য সাহিত্যে হাস্যরস একটি স্বতন্ত্র স্থান অধিকার করে নিয়েছিল। অনতি অতীতেও সাহিত্যের হাস্যরস বাঙালি পাঠক পাঠিকাকে প্রভূত আনন্দ দিয়েছে। রঙ্গব্যঙ্গের প্রবণতা মানুষের সহজাত। হাসি আমাদের জীবনে ভেতরে ঢোকার এবং বাইরে বেরোবার দরজা। কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ আপনার জন্য আমরা নিয়ে এসেছি তারাপদ রায়ের লেখা ছোট গল্প যৌতুকগৃহ। শুনে জানাবেন আপনার কেমন লাগলো। তাহলে শুরু করা যাক। নিবারণবাবু লোকটাকে প্রথম আমি যতটা বোকা ভেবেছিলাম তিনি বোধহয় তা নন। ভদ্রলোকের সঙ্গে আমার আজ প্রায় বছর দেড়েক আলাপ। দিল্লি না বোম্বাই কোথায় যেন বড় চাকরি করতেন। সেখান থেকে অবসর নিয়ে আমাদের গলির মোড়ের এক মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনে ডেরা বেঁধেছেন। আমাদের রাস্তাটা সরাসরি ময়দানের দক্ষিণ মুখে গিয়ে পড়েছে। মোড় পেরোলেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, গ্রাউন্ডের উল্টো দিকে রানীর উদ্যান, ভিক্টোরিয়া মেমোরিয়াল। সকালে বিকেলে এদিকে যারা হাঁটতে আসেন তাদের মধ্যে রাজা, উজির, কোটাল, কোটিপতি থেকে সামান্য কেরানি, মাস্টার, জোচ্চোর, হাসির গল্পের লেখক ইত্যাদি সব রকম লোক আছে। এদের মধ্যে একটাই মাত্র প্রভেদ যে একদল ভিক্টোরিয়ার বাগানে হাঁটেন, অন্য দল ব্রিগেড প্যারেডের মাঠে হাঁটেন। যারা ভিক্টোরিয়ায় হাঁটেন তারা কখনোই ব্রিগেড প্যারেডে যান না। অন্যদিকে ব্রিগেড প্যারেড হাঁটিয়েদের কাছে ভিক্টোরিয়া অস্পৃশ্য। এ পাড়ায় আমি খুব বেশি দিন আসিনি, বছর 8 হবে বড়জোর। এখানে এসে প্রথম প্রাত ও সান্ধ্য ভ্রমণের সময় এ ভ্রমণ বিভেদের ব্যাপারে আমার কিঞ্চিত খটকা লেগেছিল। ভিক্টোরিয়াতেও মন্ত্রী থেকে কেরানি হাঁটছেন, ব্রিগেডেও তাই। কিন্তু ভিক্টোরিয়ার মন্ত্রী কখনোই ব্রিগেডে হাঁটতে যাবেন না, আবার ব্রিগেডের কেরানি ভিক্টোরিয়ায় নইব চ। অনেকদিন ধরে ব্যাপারটা অনুধাবন করার পরে এখন বুঝতে পেরেছি এটা নিতান্ত একটা অভ্যাস মাত্র। এর কোনো গূঢ় সামাজিক মনস্তত্ত্ব বা তথাকথিত আর্থ রাজনৈতিক কারণ নেই। এক একজনের এক এক রকম অভ্যাস ও পছন্দ। আমি অবশ্য ভিক্টোরিয়ায় এবং ব্রিগেডে এই দুই জায়গাতেই স্বচ্ছন্দ ও সাবলীলভাবে বিচরণ করি। সকালে ব্রিগেডে হাঁটতে যাই, খোলা মাঠে নীল আকাশের নিচে শিশির ভেজা সবুজ ঘাসের গালিচায় খালি পায়ে হাঁটি। আমার রক্তচাপ কমে, দেহে মনে আরাম হয়। আর ছুটির দিনের বিকেল, ঠিক বিকেলে নয়, সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে হাঁটতে যাই। সুবেশ পুরুষ এবং সুন্দরী রমণীদের, তদুপরি অগণিত বেশরম প্রেমিক প্রেমিকা যুগলদের সঙ্গসুখ লাভ করি। বলে রাখা ভালো যে আমার এই দুই বেলার দুই রকম ভ্রমণ ব্যবস্থার কারণটা একটু অন্যরকম। একটি প্রাচীন সার্মেয় প্রতিদিন সকালে আমার ভ্রমণ সঙ্গী, তাকে ভিক্টোরিয়া ঢুকতে দেয় না, তাই সকালে তাকে নিয়ে ব্রিগেডের মাঠে হাঁটি। আর ছুটির দিনের সায়ান্নে ভিক্টোরিয়ার বাগানে আমি একা একটু ঘুরি। কাঠের বেঞ্চিতে বসে একটু দেবদারুর হাওয়া খাই, মানুষজন দেখি, তাদের টুকরো কথাবার্তা শুনি। এই বাগানে আরও বহু লোকের সঙ্গে যেমন করে নানা সূত্রে আলাপ পরিচয় হয়েছে, একদিন নিবারণবাবুর সঙ্গেও তাই হলো। দক্ষিণ পশ্চিম প্রান্তের পুকুরের ধারে দেবদারু বীথির মধ্যে একটা কাঠের বেঞ্চিতে বসেছিলাম। এই বেঞ্চটাই অপেক্ষাকৃত নিরাপদ। ঠিক সরাসরি ওপরে কোনো বৃক্ষ শাখা নেই, তাই পাখিরা বসে কোনো রকম কুকর্ম করতে পারে না। আবার ওই জন্যেই একটু খোলামেলা বলে প্রেমিক প্রেমিকাদের এই বেঞ্চটা তেমন পছন্দ নয়। গাছের আড়াল না হলে তাদের ভালোবাসা জমে না। সে যা হোক, ছুটির দিনের সন্ধ্যা, তাই সেদিন শার্ট প্যান্ট নয়, আমার পরনে ছিল ধুতি পাঞ্জাবি। তাও সাধারণ কোনো ধুতি পাঞ্জাবি নয়, রীতিমতো রেয়নের ধুতি আর নকশি ফুল তোলা রেশমের পাঞ্জাবি। কঠোর কার্পণ্যই আমার এই সুবেশের কারণ। আমার নিজের কোনো ভালো জামা কাপড় নেই, ধুতি পাঞ্জাবির প্রশ্নই ওঠে না। টেরিকটনের দু একটা প্যান্ট শার্ট আছে, আর 8 পৌড়ে পোশাক বলতে পাজামা আর হাফ শার্ট সম্বল। ওই রেশমি পাঞ্জাবি আর রেয়নের ধুতি আমি সম্প্রতি লাভ করেছি। ব্যাপারটা এই কাহিনীতে প্রক্ষিপ্ত, তবু সূত্রপাত হিসেবে একটু লিখছি।
বল্লভপাড়া গ্রামীণ সমবায় ব্যাংকের কর্মকর্তা খন্দকার আলাউদ্দিন খান আমার বন্ধু, পুরানো ক্লাস ফ্রেন্ড। অনেককাল আগের কথা। আলাউদ্দিন আর আমি একই বছরে দুজনে একই বিষয়ে একসঙ্গে এমএ পরীক্ষায় ফেল করেছিলাম। আজকাল কি হয় জানি না, কিন্তু অনন্তকাল আগে সেই 50-এর দশকে যখন সামান্য 8 আনায় ভাত, ডাল, তরকারি, মাছের ঝোল পাইস হোটেলে ভরপেট খাওয়া যেত, এমনকি দামটা বেশি বলে অনেকে মাছটা বাদ দিয়ে 5.5 আনায় ভরপেট খেত, সেই সময় কেউই বোধহয় এমএ পরীক্ষায় ফেল করতো না, কদাচিৎ 1-8 জন। সেই প্রথম একসঙ্গে দুজন এমএ পরীক্ষা ফেল করলো, আমি আর আলাউদ্দিন। বলা বাহুল্য, এরপর থেকে আলাউদ্দিনের সঙ্গে আমার হৃদ্যতা প্রচণ্ড বেড়ে যায় এবং সেই হৃদ্যতা আজও অব্যাহত রয়েছে। আমি আর জীবনে বিশেষ কিছু করতে পারিনি। সম্প্রতি হাসির গল্প লিখে সামান্য নাম ও পয়সা হয়েছে, কোনো রকমে গ্রাসাচ্ছাদন চলে যাচ্ছে। এদিকে নানা ঘুরপথ ধরে অবশেষে আলাউদ্দিন এখন ব্যাংকের কর্মকর্তা হয়েছে। আলাউদ্দিনের ব্যাংক থেকে 50,000 টাকার একটা কুচো চিংড়ি চাষের লোন পাইয়ে দিয়েছিলাম গজেন্দ্রকে। ফলতার কাছে একটা গ্রামে একটা শ্যাওলা ভরা কুচো চিংড়ির পুকুর ইজারা নিয়েছিল গজেন্দ্র। সে আমার পিস্তুত ভাইয়ের দূর সম্পর্কের শালা। সে হিসেব করেছিল এই কুচো চিংড়িগুলো 3 মাসে বাগদা চিংড়ি হবে, 1 বছরের মধ্যে গলদা চিংড়ি হবে, এতে লাভ হবে 10 গুণ। তা অবশ্য হয়নি, কারণ পরে জানা গিয়েছিল কুচো চিংড়ি কখনো বাগদা চিংড়িতে কিংবা বাগদা কখনো গলদায় পরিণত হয় না। এর এক একটার এক এক জাত। তাছাড়া ওই পুকুরে সবটাই কুচো চিংড়ি ছিল না, অনেকগুলোই ছিল ব্যাঙাচি। যথাসময়ে তারা লেজ পরিত্যাগ করে 4 পায়ে জল থেকে লাফ দিয়ে ডাঙায় উঠে অদৃশ্য হয়ে যায়। আলাউদ্দিনের ব্যাংক থেকে 50,000 টাকার লোনের পুরোটা অবশ্য গজেন্দ্র হাতে পায়নি। আলাউদ্দিনকে 50-50 মানে 25,000, তদুপরি কেরানি, ক্যাশিয়ার, পিয়ন, দারোয়ান, এমনকি ব্যাংকের দরজায় যে নেড়ি কুকুরি শুয়ে থাকে তার লেড়ে বিস্কুট, ধারে ফর্মের ফটো, এফিডেভিট ইত্যাদি বাবদ সব সমেত 41,432 টাকা 22 পয়সা ব্যয় করতে হয়। অবশেষে 50,000 টাকার মধ্যে যখন সাকুল্যে তার হাতে 1,000-8,500 টাকা আসে এবং সেই সঙ্গে কুচো চিংড়িগুলো বাগদা বা গলদা না হয়ে ব্যাং হয়ে পালিয়ে যায়, সে মরিয়া হয়ে ওঠে এবং 2টি কাজ করে বসে। 1, একটি দুর্মূল্য রেয়ন ধুতি কিনে আমাকে উপহার দেয় এবং 2, নিজে আত্মগোপন করে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অবশ্য এই রেয়ন ধুতির চেয়ে অনেক বেশি রোমহর্ষক ইতিহাস আমার রেশমি পাঞ্জাবিটি। আমার এক অকৃতদার ক্ষুল্লতার আদালতের পেশকারি কাছ থেকে রিটায়ার করার পর যাত্রা দলে প্রম্পটার হয়েছিল। যাত্রা পার্টির সঙ্গে যখন তাকে বাইরে যেতে হতো না, তখন কলকাতায় আমার কাছেই থাকতেন। গোয়ালপাড়া থেকে বালেশ্বর এবং সুন্দরবন থেকে তরায় কাঁপানো যুগান্তকারী যাত্রাপালা, শাখা ভাঙো সিঁদুর মোছো, সহস্র রজনী অতিক্রম করেছিল তার প্রম্পটিং। সেই পালার একটি অবিস্মরণীয় দৃশ্য ছিল নায়িকা বিউটিবালা এক রাতে সিল্কের পাঞ্জাবি আর পাজামা পরে চোখে সানগ্লাস লাগিয়ে দুশ্চরিত্র লম্পট স্বামীর খোঁজে পতিতালয়ে গেছে। মার মার কাট কাট সিং সেটা। কিন্তু কোনো এক নির্দিষ্ট কারণে যাত্রার মালিক ভগবান মাইতির প্রৌঢ়া স্ত্রী সত্যভামা রথযাত্রার পুণ্যতিথিতে যখন চিৎপুরের গদিতে বিউটিবালার পাশে বসে ভগবানবাবুর নায়কদের সঙ্গে লেনদেন এবং মিঠে পান মিঠে হাসি বিনিময় করছিলেন, সহসা প্রবেশ করে গদির নিচ থেকে একটা ঝাঁটা তুলে নিয়ে বিউটিবালাকে আপাদমস্তক আশীর্বাদ করলেন। বিউটিবালাকে ভগবান মাইতি ধারণা দিয়েছিলেন যে তিনি বিপত্নিক, কিন্তু সেই মুহূর্তে সমুদ্রত ঝাঁটা, হাতের নোয়া, শাঁখা, সেই সঙ্গে সিথির সিঁদুর, কস্তা পেড়ে লাল শাড়ি এবং সর্বোপরি অধিকার বোধ ইত্যাদি দেখে সত্যভামাকে বুঝতে বিউটিবালার এক লহমা লাগলো। সে দ্রুত চিৎপুরের পথ ধরে পশ্চিম দিকে পালালো। বিউটিবালা আর ফিরে আসেননি, কিন্তু ভগবানবাবু এরপর যথেষ্ট সাবধান হয়ে যান। বিউটিবালার স্থলাভিষিক্ত হয় শম্পারানী। তিনি তার সঙ্গে নিরাপদ দূরত্বে অবস্থান করতেন, কিন্তু অন্য একটা অসুবিধা হয়েছিল। বিউটিবালা ছিল প্রকৃত যাত্রা সুন্দরী। ওজন ছিল 100 কেজি, দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা ছিল 5 ফুট বাই 3 ফুট বাই 2.5 ফুট।
1 কিলোমিটার দূরের সদ্য কাটা ধান ক্ষেতের আলোর উপর বসানো 5 টাকার গ্যালারি থেকে জনতা তাকে চোখের সামনে দেখতে পেত। বিউটিওয়ালার ক অক্ষর ছিল গোমাংস, তার মানে লেখাপড়া শূন্য। সে তুলনায় শম্পা বিদ্যাবিলাসিনী। উত্তর মধ্যমপাড়া বালিকা বিদ্যালয় থেকে সে পরপর 4 বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সে কারণে কিংবা অন্য কোনো কারণে তার ওজন মাত্র 44 কেজি। ফলে শ্রীমতী বিউটিওয়ালার পরিত্যক্ত পোশাক শম্পারানীর পক্ষে ব্যবহার করা সম্ভব হয়নি। তার জন্য মহানুভব ভগবান মাইতি পয়সা খরচ করে নতুন পাজামা পাঞ্জাবির সেট বানিয়ে দেয়। আমার প্রম্পটার খুল্লতাত প্রায় আমার মতো স্থূলবুদ্ধি, স্ফীতদর এবং কৃপণ ছিলেন। তিনি ভগবান বাবুকে বিশেষ অনুরোধ করে বিউটিওয়ালার এই পাঞ্জাবিটি নিজের জন্য চেয়ে নেন। কিন্তু এর অব্যবহিত পরেই কোলাঘাটের কাছে এক গ্রামে একই রাতে শাঁখা ভাঙো সিঁদুর মোছো পালার পরপর 2 বার অভিনয় হয়। দ্বিতীয়বার অভিনয়ের শেষ দিকে প্রম্পটিং করতে করতে অকস্মাৎ হৃদরোগে আমার খুল্লতাত মহোদয় আক্রান্ত হন এবং পরের দিন কলকাতার একটি হাসপাতালে দেহত্যাগ করেন। অকৃতদার খুল্লতাত মহোদয়ের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে যাত্রাপালার কয়েকটি মলিন হাতে লেখা পাণ্ডুলিপি, একজোড়া হাই পাওয়ার চশমা, সামান্য তৈজসপত্র এবং তৎসহ জামা কাপড় সঙ্গে ওই সিল্কের পাঞ্জাবিটি আমি পেয়েছি। ছুটির দিনের সায়ান্নে গজেন্দ্র দেওয়া রেয়নের ধুতি এবং বিউটিওয়ালার রেশমের পাঞ্জাবি গায়ে দিয়ে বেড়াতে বেরোই। বিউটিওয়ালার পাঞ্জাবি আমাকে চমৎকার ফিট করেছে, তবে আমার এই হৃষ্টপুষ্ট নধরকান্তি ভুঁড়িওয়ালা শরীরে ওই রেশমি পাঞ্জাবি পরলে কেমন একটা অবাঙালি ব্যবসায়ী সুলভ চেহারা হয়। সেদিন নিউ মার্কেটে মাংস কিনতে গিয়েছিলাম। অচেনা সব দোকানদার তারা সমস্যারে আমাকে আইয়ে শেঠজি বলে ডাকতে লাগলেন। শেঠজিরা যে মাংসাশী নয় সে কথা বুঝিয়ে আমি তাদের জানালাম যে আমি বাঙালি। তারা আমার কথা শুনে মিটমিট করে হাসতে লাগলো। বোধহয় মনে মনে ধরে নিল যে লোকটা মাংস খাওয়ার লোভে নিজেকে বাঙালি বলছে। এই গল্প তো নিবারণ বাবুকে নিয়ে, অথচ আমি আমার নিজের কথায় বেশি বলে ফেললাম। অনেক পুষ্করিণীতে সিঁড়ি বাঁধানো ঘাট থাকে। যখন জল গভীর থাকে টইটুম্বুর বর্ষাকালে সিঁড়িগুলো জলের নিচে থাকে, কিন্তু খড় গ্রীষ্মে চৈত্র বৈশাখে যখন জল ফুরিয়ে দিঘির নিচে নেমে যায় তখন দেখা যায় লম্বা সিঁড়ির ধাপ নেমে গেছে বহুদূর পর্যন্ত। আমার এই মূল কাহিনী খুবই সামান্য, গ্রীষ্মের দিঘির জলের মতোই অগভীর, তাই অবতরণিকার সিঁড়িটা এত লম্বা। যা হোক, জলের কাছে এসে গেছি, এবার নিবারণবাবুর কাহিনীতে প্রবেশ করছি। যা বলছিলাম, সময়টা ছিল বোধহয় আশ্বিনের কাছাকাছি। একটু আগে জোর এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ভিক্টোরিয়ার পুকুর ধারে কাঠের বেঞ্চিতে বসে আছি। দিন প্রায় শেষ, এখন মেঘ বা বৃষ্টি কিচ্ছু নেই। আকাশ সনাতন শারদীয় নীল আভায় ঝলমল করছে। সারা দুপুর গুমট ছিল, এখন বৃষ্টির পর ঝিরঝিরে হাওয়া দিচ্ছে। সে হাওয়ায় একটু ঠান্ডার আমেজ মিশে আছে। টের পাওয়া যাচ্ছে শীতকাল আর খুব বেশি দূরে নয়। আর আমি হেলান দিয়ে বসেছিলাম বেঞ্চিটায়। এমন সময় মেরুন রঙের সাফারি স্যুট পরিহিত শীর্ণকায় এক ভদ্রলোক এসে হাত জোড় করে নমস্কার করে বিনীত হিন্দিতে রাম রাম পণ্ডিতজি বলে আমার অনুমতি চাইলেন আমার পাশে বসার জন্য। বুঝতে পারলাম খুবই খানদানি লোক। তা না হলে সরকারি বাগানের বারোয়ারি কাঠের বেঞ্চের শূন্য আসনে বসার জন্য কেউ কারো কাছে অনুমতি প্রার্থনা করে? আমি আর অনুমতি কি দেব? একটু সরে বসে আমার নিঃশব্দ অনুমোদন জানালাম। ভদ্রলোক আমার পাশে বসে দিন শেষের ক্ষীণ আলোয় প্যান্টের পকেট থেকে একটা প্রাপ্তবয়স্কের জন্য বাংলা যৌন রহস্যের পত্রিকা বার করে পড়তে লাগলেন। পত্রিকাটির প্রচ্ছদটি খুব চটকদার। একটি অতিরিক্ত স্বাস্থ্যবতী এলোচুল রমণী বিবস্ত্র বসনে কোলবালিশ বুকে জড়িয়ে বিছানায় শুয়ে আছে। তার পাশে বড় বড় রক্তাক্ষরে লেখা আছে, এবারে প্রচ্ছদ কাহিনী ব্যভিচারের বলি বিশাখা। তাহলে ভদ্রলোক বাঙালি, কিন্তু আমাকে ঠাউরেছেন অবাঙালি, একেবারে পণ্ডিতজি। কয়েকদিন আগে কসাইরা শেঠজি বলছিল, আজ এই ভদ্রলোক পণ্ডিতজি বললেন। মনে মনে ঠিক করলাম বিউটিওয়ালার রেশমি পাঞ্জাবি পরে আর রাস্তায় বেরোবো না। তবে ভদ্রলোক যেহেতু বাঙালি,
একে একটু আত্মপরিচয় দেওয়া অনুচিত হবে না, এই ভেবে তাকে আমি সাদা বাংলায় বললাম, আপনি কি নতুন? আপনাকে তো এর আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখেছি বলে মনে হয় না। আমার কথা শুনে ভদ্রলোক আনন্দে হাততালি দিয়ে উঠলেন এবং সেই সঙ্গে অতি দ্রুত এবং সন্তর্পণে যৌন রহস্যের কাগজটি প্যান্টের পকেটে চালান করলেন। তারপর কিঞ্চিত ধাতস্থ হয়ে বললেন, আরে বর্দা, আপনি বাঙালি? কলকাতায় তাহলে এখনো বাঙালি আছে? ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। নাম নিবারণ দত্ত। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, এক ছেলে, সেও বিদেশে, হিউস্টনে অয়েল কোম্পানির এক্সিকিউটিভ। দত্তমশায় বড় সরকারি কাজ করতেন, বহুদিন প্রবাসে ছিলেন এবং এখন রিটায়ার করে কলকাতায় বসবাস করতে এসেছেন। অনেকদিন আগে টাকা জমা দেওয়া ছিল ক্যামাক স্ট্রিটের এক বহুতল বাড়ির ফ্ল্যাটের জন্য। টাকাটা বিদেশ থেকে ছেলেকে পাঠিয়েছিল। কী সব আইনঘটিত গোলমালে ফ্ল্যাটটা পেতে বেশ দেরি হয়। মাত্র কিছুদিন আগে হাতে পেয়েছেন এবং স্বামী স্ত্রী সেখানে এসে উঠেছেন। সংসারে আর কেউ নেই। দিল্লি থেকে কলকাতার খবরের কাগজে বিজ্ঞাপন দেখে সরল বিশ্বাসে ফ্ল্যাটের টাকা পাঠিয়েছিলেন নিবারণবাবু। তখন বুঝতে পারেননি ফ্ল্যাট কেনা আর ফ্ল্যাটে ঢোকা এক জিনিস নয়। তার চেয়েও বড় কথা, তিনি জানতেন না যে এসব অঞ্চলে আজকাল বাঙালি প্রায় থাকেই না। বিশেষত এসব অঞ্চলের ফ্ল্যাটে যাদের কালো টাকা বা বিদেশি অর্থ নেই, তাদের পক্ষে মাথা গলানো অসম্ভব। নিবারণবাবুর ফ্ল্যাট বাড়িটা আমি চিনি, আমার বাড়ির কাছেই। কি এক অজ্ঞাত কারণে বাড়িটার নাম যৌতুক গৃহ। যারা কিংবা যিনি এই নামকরণ করেছিলেন, তাঁরা বা তিনি অবশ্যই অতি প্রতিভাবান, কল্পনা শক্তি সম্পন্ন লোক। কিন্তু যৌতুক গৃহ নামক বাড়িতে নিবারণবাবুর মতো যারা ফ্ল্যাট কিনেছেন, তারাও অবশ্যই অসমসাহসী। তাদের প্রত্যেককে প্রজাতন্ত্র দিবসে পরমবীর চক্র দেওয়া উচিত। নিবারণবাবুর সঙ্গে ক্রমে ক্রমে আলাপ হলো। খুব বিষয়ী এবং সাবধানী লোক। তবে তার সঙ্গে কথাবার্তা বলার একটা অসুবিধে এই যে তার প্রায় সব কথাবার্তায় ওই ফ্ল্যাট বাড়ি নিয়ে। কয়েকদিন আগে দূরদর্শনে জ্বলন্ত চিত্র দেখিয়েছে দিল্লির একটি বহুতল বাড়িতে আগুন লাগার দৃশ্য। ফায়ার ব্রিগেডের ঘণ্টা, ভীত সন্ত্রস্ত মানুষের দৌড়াদৌড়ি, লেলিহান অগ্নিশিখা, সেসব দেখে দারুণ ভয় পেয়ে গেছেন নিবারণবাবু। যৌতুগৃহ নামটা নিয়ে মাথা ঘামাতে আরম্ভ করেছেন। এই ফ্ল্যাট বাড়ির প্রমোটার হলেন মেসার্স JL আগরওয়ালা অ্যান্ড কোম্পানি। আমার পরামর্শ মতো বডির নাম বদলের জন্য নিবারণবাবু দরখাস্ত পাঠালেন। তার চিঠি পেয়ে আগরওয়ালা কোম্পানি একদিন নিবারণবাবুকে অফিসে দেখা করতে অনুরোধ করল। নির্দিষ্ট দিনে গিয়ে নিবারণবাবু JL আগরওয়ালা অর্থাৎ কোম্পানির কর্ণধারের দেখা পেলেন না বটে, তবে তাঁর প্রাইভেট সেক্রেটারির দেখা পেলেন। সুখের বিষয়, প্রাইভেট সেক্রেটারিটি বাঙালি। বিশদভাবে বলা উচিত মধ্যবয়সিনী, লাস্যময়ী বাঙালিনী। হাই হিল, বব চুল, গোলগাল শক্ত সমর্থা। আদ্য নাম অফিসে কেউ জানে না, সেখানে সবাই মিসেস সেন বলে জানে। মিসেস সেনকে নিবারণবাবু যৌতুগৃহ নামে তার আশঙ্কা ও আপত্তির কারণ বিশদভাবে জানালেন। মিসেস সেন তার সুচিক্কণ আঁকা ভুরু নাচাতে নাচাতে এবং বুকের ওপর থেকে লাল জর্জের শাড়ির আঁচল 5 বার ফেলে এবং 4 বার তুলে অতিশয় মনোযোগ দিয়ে শুনলেন। নিবারণবাবু যৌতুগৃহ নামের মহাভারতীয় উপাখ্যান এবং তৎসহ সাম্প্রতিক দিল্লির অগ্নিকাণ্ডের কাহিনী সবিস্তারে বললেন। বিনিময়ে মিসেস সেন একটা দীর্ঘ হাই তুলে শেষবারের মতো বুকের আঁচলটা তুলে বললেন, আপনি গোড়াতেই ভুল করেছেন। মাঝে মাঝে হাই হিল জুতোশুদ্ধ চরণ কমলদয়ে নাচাচ্ছিলেন মিসেস সেন। সেদিকে অর্থাৎ গোড়ার দিকে অচঞ্চল দৃষ্টি রেখে নিবারণবাবু প্রশ্ন করলেন, মানে? মিসেস সেন পা নাচানো থামিয়ে বললেন, আপনার ওসব মহাভারতের সিন নেই এর মধ্যে। আমাদের কোম্পানির কেউ কোনোদিন মহাভারত পড়েইনি। সময় কোথায়? এমনকি টিভিতে দ্রৌপদীর বস্ত্রহরণের সিন দেখার সময় কারো হয়নি। মিস্টার আগরওয়াল সেসব সিন রেকর্ড করে রেখেছেন। ফ্রি টাইম হলে বলেছেন দেখবেন। বুকের আঁচল আরেকবার ফেলে দিয়ে আবার পা নাচানো আরম্ভ করে মধুর হেসে মিসেস সেন যোগ করলেন, মিস্টার আগরওয়াল বলেছেন
তখন আমাকেও দেখাবেন। বস্ত্রহরণের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নিবারণবাবু থতমত খেয়ে গেলেন। এবার আর মিসেস সেনের পদপ্রান্তে নয়, মেঝেতে চোখ রেখে নিবারণবাবু জিজ্ঞেস করলেন, তবে যৌতুকগৃহ নাম কি জন্যে? মিসেস সেন বললেন, আমাদের বসের নাম মিস্টার আগরওয়াল, JL আগরওয়াল। ওনার পুরো নাম হলো জ্যোতুলাল আগরওয়াল। ওনার বানানো অ্যাপার্টমেন্ট, তাই তার নাম যৌতুকগৃহ। বাড়ির নামকরণের কারণ বোঝা গেল, কিন্তু নিবারণবাবু আশ্বস্ত হতে পারলেন না। ইতিমধ্যে তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা বেড়েছে। আমি একদিন তার বাড়িতে গেছি, তিনি 2 দিন আমার বাড়িতে এসেছেন এবং আজকাল প্রায় প্রত্যেক সকালেই ব্রিগেডে প্রাতঃভ্রমণে তিনি আমার সঙ্গী। ছুটির দিনের সন্ধ্যায় ভিক্টোরিয়াতেও তাকে পাশে পাই। যখনই তার সঙ্গে দেখা হয় তিনি তার ফ্ল্যাট নিয়ে গজগজ করেন। শুধু বাঙালির অভাবই নয়, যৌতুকগৃহে অন্যান্য সমস্যাও আছে। লোডশেডিংয়ের সময় লিফটের জেনারেটর চালু থাকার কথা, কিন্তু তা থাকে না। একদিন নিচের তলায় পৌঁছাতে যখন মাত্র 1.5 ফুট বাকি, লোডশেডিংয়ে লিফট আটকে যায়। নিবারণ দত্ত পাকা 1.5 ঘন্টা বন্দি থাকেন সেই আলো বাতাসহীন অন্ধকূপে, নিজের আবাস থেকে নিতান্ত 1.5 ফুট দূরত্বে। আরেকদিন জলের পাম্প খারাপ হয়ে 36 ঘন্টা জল পেলেন না। এক বালতি জল 10 টাকা করে কিনতে হলো তার 13 তলার ফ্ল্যাটে তুলে দেওয়ার জন্য। যৌতুকগৃহের কড়া আইন, জলের বালতি নিয়ে লিফটে ওঠা যাবে না, সুতরাং 10 টাকা মজুরি বালতি প্রতি বেশি বলা চলে না। সামনের দরজার শৌখিন মৎস্যমুখী ছিটকিনি একদিন রাতে দরজা বন্ধ করতে গিয়ে খুলে গেল। সদর দরজা বন্ধ করতে পারা গেল না। সদর দরজা খোলা রেখে তো আর রাতে ঘুমানো যায় না। অবশেষে স্বামী স্ত্রী দুজনে ঠেলাঠেলি করে একটা সোফা এনে দরজায় ঠেকা দিয়ে সেই সোফার উপর শুয়ে রাত কাটালেন। পরদিন সকালে প্রতিবেশীদের এই কথা জানাতে গিয়ে তাঁরা সমস্যারে নিবারণবাবুকে বললেন, এখানে তো আমরা সবাই নিজের ছিটকিনি করা, এমনকি কেউ কেউ জানলা, দরজা, বাথরুম পর্যন্ত নিজের মতো করে নিয়েছি। আপনারও তাই করা উচিত ছিল। প্রমোটার আর কত করবে? সবচেয়ে অসুবিধা হয়েছে নিবারণবাবুর সব ফ্ল্যাট একই রকম দেখতে বলে। একদিন ভুল করে 1 তলা বেশি উঠে হনহন করে নিজের ফ্ল্যাট ভ্রমে এক প্রমত্তা গুজরাটি যুবতীর শয়নকক্ষে ঢুকে পড়েছিলেন। যুবতীটি মুডে না থাকলে সেদিন নির্ঘাত শ্লীলতাহানির চেষ্টায়, অন্তত বেআইনি প্রবেশের দায়ে নিবারণবাবুর ঘাড়ে ঠিক চাপত। অবশ্য নিবারণবাবু নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে জিভ কেটে সরি, ভেরি সরি বলে দৌড়ে পালিয়ে এসেছিলেন। তবে এখনও লিফটে, সিঁড়িতে বা উঠোনে সে সদাহাস্যময় গুজরাটি বধূটির সঙ্গে দেখা হলে নিবারণবাবুর বুক ঢিপ ঢিপ করে। তাতেও কোনো রকমে চলে যাচ্ছিল। ইতিমধ্যে সে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। ভবানীপুরের নবনির্মিত বহুতল ফ্ল্যাট বাড়ি নিমেষের মধ্যে তাসের বাড়ির মতো ভেঙে পড়ল। বহু লোক হতাহত হলো। খবরের কাগজে, দূরদর্শনে বেতারে হইচই, কেলেঙ্কারি। পুলিশ, কর্পোরেশন, সরকার সবাই মিলে তুমুল শোরগোল, কাদা মাখামাখি। ব্যাপার স্যাপার দেখে নিবারণ দত্তমশাই কেমন যেন ঘাবড়িয়ে গেলেন। দেখা হলেই জিজ্ঞাসা করেন, আমাদের যৌতুকগৃহ ভেঙে পড়বে না তো মশাই? হ্যাঁ, শেষে আপনাদের কলকাতায় এসে ধনে প্রাণে বিনাশ হবো মশাই? হ্যাঁ। এসব প্রশ্নে আমি আর কি উত্তর দেব? কিন্তু দত্তমশাইয়ের মাথায় জটিলতর জিজ্ঞাসা উঁকি দিল। তিনি থাকেন 14 তলা বাড়ির 13 তলায়। তার জ্ঞাতব্য হলো, বাড়ি যদি সত্যি ধসে বা ভেঙে পড়ে, তবে ওপরের দিকের লোকেদেরই বেশি বিপদ। বেশি জীবন সংশয় নাকি নিচের দিকের লোকেদের। আমি নিবারণবাবুকে পাঠালাম আমার পরিচিত এক স্থপতি, মানে আর্কিটেক্টের কাছে। তার অভিজ্ঞতা আছে এ ধরনের বাড়ি বানানো, তিনি যদি কিছু বলতে পারেন। কিন্তু তাকে পাওয়া গেল না। অন্য এক গৃহপতনের মামলায় আদালত থেকে অগ্রিম জামিন নিয়ে তিনি কিছুদিন হলো নিরুদ্দেশ হয়েছেন। পুলিশই তাকে খুঁজে পাচ্ছে না, নিবারণবাবু আর তাকে পাবেন কি করে? আজকাল নিবারণ দত্ত সস্ত্রীক যথাসম্ভব বাড়ির বাইরে থাকেন। দৈনিক নুন শো থেকে নাইট শো 4টে করে সিনেমা দেখছেন। গভীর রাত পর্যন্ত চোর ডাকাত ছিনতাই পার্টি অগ্রাহ্য করে দত্ত দম্পতি ময়দানে, পার্কে, ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ান। গভীর রাতে ঘুমের জন্য প্রাণ হাতে করে কয়েক ঘন্টার জন্য বাসায় ফেরেন। খাওয়া দাওয়া পর্যন্ত বাড়ির বাইরে সারেন।
নিবারণবাবু আমাকে বললেন, যতক্ষণ বাসায় থাকি এমনকি ঘুমের মধ্যেও হাতটা মুঠো করে রাখি। কথাটা আমার চেনা, তবু জিজ্ঞাসা করলাম কেন? এত দুঃখের মধ্যেও নিবারণবাবু বললেন, প্রাণটাকে মুঠোর মধ্যে ধরে রাখি কিনা। শুধু নিজের বাড়ির সম্পর্কে ভয় না, আজকাল নিবারণবাবু কোথাও কোথাও উঁচু বাড়ি দেখলে তার ধারে কাছে ঘেঁষেন না, যথাসাধ্য এড়িয়ে চলেন। কখন মাথার উপর ভেঙে পড়বে কে জানে। নিবারণবাবুর মাথার উপর অবশ্য বাড়ি ভেঙে পড়ল না, কিন্তু সত্যি সত্যি যা ঘটল তা অবিশ্বাস্য। যৌতুকগৃহ হলো পাশাপাশি এক জোড়া 14 তলা বাড়ি, একই কম্পাউন্ড, একই গেট, দুটো বাড়ির মধ্যে 20 ফুট ব্যবধান। কি এক নৈসর্গিক কিংবা অনৈসর্গিক কারণে, হয়তো বিশেষ পারস্পরিক আকর্ষণে বাড়ি দুটি পরস্পরের দিকে ক্রমশ হেলতে শুরু করলো। প্রথমে তেমন গুরুত্ব দেয়নি কেউ, তেমন বোঝাও যায়নি, কিন্তু অল্প কিছুদিন পরে সকলের নজরেই পড়ল ব্যাপারটা। বাড়ি দুটির ছাদ পরস্পরের খুব কাছে চলে এসেছে। ওপরের 2 14 তলার মধ্যে দূরত্ব 20 ফুট থেকে কমতে কমতে 12, 10, 8, অবশেষে 2 ফুটে এসে দাঁড়ালো। অবশ্য দুটি বাড়ির মধ্যে ব্যবধান অনিবার্য কারণে এখন 20 ফুট। খবরের কাগজের প্রথম পাতায় বাড়ি দুটোর ছবি ছাপা হলো। BBC চ্যানেল 4 না 5 থেকে টেলিভিশনের আলোকচিত্রী এসে যৌতুকগৃহের ছবি তুলে সারা পৃথিবীর লোককে দেখালো। ফরাসি খবরের কাগজে অষ্টম আশ্চর্য ক্যাপশন দিয়ে পিসার হেলানো স্তম্ভের এবং হেলানো যৌতুকগৃহের ছবি পাশাপাশি ছাপা হলো। নিবারণবাবুর বিবাহিত কন্যারা প্রবাসে থাকে, তারা টেলিগ্রাম পাঠালো, ভ্যাকেট যৌতুকগৃহ, কাম শার্প। ছেলে সুদূর টেক্সাসে হিউস্টন শহর থেকে ফোন করে বাবাকে জিজ্ঞেস করলো, এই বাড়িতেই কি তোমরা আছো? আছেন বটে নিবারণবাবু, কিন্তু বড় কঠিন হয়ে গেছে ব্যাপারটা। বাড়ি দুটির মাথা এখন সম্পূর্ণ একত্র হয়ে গেছে। মাতালেরা যেমন পরস্পরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে, সেই রকম অবস্থা। দূর থেকে দেখলে মনে হয় 2 অতি দীর্ঘকায় প্রাগৈতিহাসিক জন্তু পরস্পর গুঁতোগুতি করছে। এদিকে বাড়ির মেঝে কাত হয়ে গেছে, চেয়ার, টেবিল, খাট, আলমারি সব কাত। কাত হওয়ার জন্য লিফটার উঠছে না, সিঁড়ির গর্তে কোনাকুনিভাবে আটকে গেছে। বাড়িতে বসবাস করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সব কিছু গড়িয়ে পড়ে যাচ্ছে। টেবিল থেকে চিনেমাটির পেয়ালা, পিরিচ, কাঁচের গেলাস ঝনঝন করে মেঝেতে পড়ে ভেঙে যাচ্ছে। বইয়ের র্যাক বই সমেত গড়াগড়ি খাচ্ছে। আলমারি খুললে তাকের ওপর থেকে ভেতরের জিনিসপত্র নিচে গড়িয়ে পড়ে যাচ্ছে। এমনকি ঘুমন্ত মানুষ হেলানো খাট থেকে পড়ে গিয়ে আহত হচ্ছে, রক্তারক্তি কাণ্ড ঘটাচ্ছে। জেগে থাকা অবস্থায় খাটে শুয়ে থাকতে হলে খাটের বাজু আঁকড়িয়ে থাকতে হচ্ছে। যৌতুকগৃহের অধিবাসীরা একে একে বাক্স, বিছানা, আসবাবপত্র এবং মূল্যবান প্রাণ নিয়ে যে যার সাধ্যমতো পলায়ন করল। যে যেরকম দামে পারে ফ্ল্যাট বেচে দিতে লাগলো। কেনার দাম ছিল 8.5 লাখ টাকা, এখন বেচার সময় দাম পড়তে পড়তে 30,000-এ নেমে এলো। পাড়ায় থাকি, সব খবরই পাই, কিন্তু নিবারণবাবুর সঙ্গে আর দেখা হয় না। ধরে নিয়েছিলাম তিনিও পলায়ন করেছেন, কিন্তু হঠাৎ সেদিন রাস্তার মোড়ে দেখা হতে জিজ্ঞাসা করলাম, কি খবর, আপনি এখনো আছেন? নিবারণবাবু বললেন, আছি মানে কি, চমৎকার আছি। সব ছেড়ে যাওয়া খালি হওয়া ফ্ল্যাট আমি কিনে নিচ্ছি। হ্যাঁ। আমি বললাম, সর্বনাশ, এসব কি করছেন? আপনার শরীরে, মনে, মাথা ঠিক আছে তো? এ তো জীবন নিয়ে খেলা। আপনার ছেলেকে জানিয়েছেন সব ব্যাপার? নিবারণবাবু হাসলেন, হেসে বললেন, জানাবো কি মশাই, ছেলের পরামর্শেই তো সব কিছু করছি। আমি অবাক হয়ে বললাম, পরামর্শ? আপনার ছেলে এই ব্যাপারে কি পরামর্শ দিয়েছে? নিবারণবাবু বললেন, আরে এ বাড়ি নিয়ে তো আমেরিকায় হইচই পড়ে গেছে। আমার ছেলে এ বাড়ির ফ্ল্যাটগুলো আমেরিকার ধনকুবেরদের কাছে অষ্টম আশ্চর্য কলকাতার হেলানো ফ্ল্যাট নামে এক একটা 5-6 লাখ ডলারে বেচছে, যার মানে আমাদের টাকায় প্রায় 1 কোটি টাকা। আমি বললাম, তারপর? নিবারণবাবু বললেন, তারপরে আর কি, কোটিপতি হয়ে যাব। এ বাড়িতে থাকি ভালো, না থাকি যেখানে ইচ্ছে চলে যাব।
আর থাকলেই বা অসুবিধে কি? আগেও অবাঙালির সঙ্গে ছিলাম, এখনো তাই থাকবো। এরা তবু মন্দের ভালো। কাটি সাহেব, কুলিন মার্কিনি সাহেব একদম। হ্যাঁ, কথা মানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ শুনলেন তারাপদ রায়ের লেখা ছোট গল্প যতুগৃহ। নিবারণের ভূমিকায় সৌহার্দ্য, মিসেস সেনের ভূমিকায় শ্রীপর্ণা, সূত্রধর আমি অনির্বাণ, প্রচারচিত্র প্রস্তুতিতে শ্রমণ, শাব্দিক সম্পাদনা, আবহ সঙ্গীত, পর্ব পরিচালনা ও কথকের ভূমিকায় হৃদাকাশ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।